আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছে, নিরাপদে আছে। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনএজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের সাথে 43তম ক্লাসে যুক্ত হচ্ছি। আর আজকে যে টপিকটা পড়াচ্ছি সেটা আমি আরও একদিনও আপনাদেরকে পড়িয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, এবং আপনারা লাইভ ক্লাসে বলেছিলেন যে এটাকে যেন আমি আরও একটু ইউটিউব ক্লাসে আরও বুঝিয়ে দিই। সেই জন্য আমি পুনরায় ক্লাসটি নিচ্ছি, যেখানে আমি আজকে আপনাদেরকে আবারও বোঝাচ্ছি যে মালবেসি গোত্রের পুষ্প সংকেত এবং ওই পুষ্প সংকেতের উপর নির্ভর করে কিভাবে আপনারা পুষ্প প্রতীক আনবেন। এই টপিকটা আপনাদের জন্য, অর্থাৎ যারা আপনারা একাদশ শ্রেণীতে পড়ছেন তাদের জন্য সম্পূর্ণ নতুন, কারণ আপনাদের জীববিজ্ঞান বইতে এমন অনেক কিছু আছে যেগুলো আপনারা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন। এখানে এসে আরও বিশদ করে জানছেন বা ব্যাখ্যা বুঝতে পারছেন, কিন্তু এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক এটা আপনারা একাদশ শ্রেণীতে প্রথম পাচ্ছেন। তাই আপনাদের বুঝতে অনেকেরই সমস্যা হচ্ছে। এখানে অনেক ধরনের সংকেত ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা সংকেতের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আপনারা যখন সংকেতগুলো শিখবেন, সংকেতের চিহ্নগুলো ব্যবহার করবেন, সেই চিহ্নগুলো দ্বারা আলাদা আলাদাভাবে কী বোঝায় সেটাও আপনাদের জানা জরুরি। কারণ আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক আপনাদের ল্যাবে কাজ করতে হবে, প্র্যাকটিক্যালে আছে, এবং এটা প্র্যাকটিক্যালে আপনি যখন বোর্ডে পরীক্ষা দিবেন আপনাকে পরীক্ষক এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আপনার কাছে জানতে চাইবে। এটাই হয়তো আপনার ভাইবা বোর্ডে আপনাকে ধরতে পারে যে এই যে সংকেতটা তুমি লিখেছো, সংকেতের প্রতিটা অংশ আলাদা আলাদাভাবে ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দাও। এই জন্য আপনাদেরকে আমি এর আগেও যখন আমি পুষ্প সংকেতের ক্লাস নিয়েছিলাম, আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে মেইন বইটি সাথে নিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের অনুরোধের ভিত্তিতেই আমি আজকে পুনরায় ক্লাসটি নিচ্ছি। আশা করি আপনারা আবার যখন ক্লাসটি দেখবেন অবশ্যই উপকৃত হবে। তাহলে শিক্ষার্থীরা চলুন বোর্ডে যাচ্ছি। আর প্রথমে অনুরোধ করে নিচ্ছি আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটির সাথে নিয়ে ক্লাসে যুক্ত হবেন, এবং আমি যে টপিকটি বুঝাচ্ছি প্রত্যেকটি অংশ মনোযোগ সহকারে বুঝবেন। বোর্ডে যাচ্ছি। প্রথমে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মালবেসি গোত্রের পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক। শিক্ষার্থীরা, আপনারা জানেন আপনাদের এই অধ্যায়ে, অর্থাৎ সপ্তম অধ্যায়ে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে আবৃতবীজি উদ্ভিদের দুটি গোত্র রয়েছে, একটি হচ্ছে মালবেসি গোত্র, আরেকটি হচ্ছে পোয়াসি গোত্র। মালবেসি গোত্র থেকে অধিকাংশ ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদ থাকে, আর পোয়াসি গোত্র থেকে যে পুষ্প সংকেত বা পুষ্প প্রতীকটি রয়েছে ধান গাছের, সেটি ছিল একবীজপত্রী। আপনাদের অ্যাসাইনমেন্টে এই বিষয়ে প্রশ্ন আছে, আশা করি আপনারা এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীকটা আমি যেটা বোঝাচ্ছি মনোযোগ সহকারে বুঝবেন। আসুন তাহলে প্রথমে আমি মালবেসি গোত্রের পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক, আমি পুষ্প সংকেতটা লিখে নিয়েছি, পুষ্প প্রতীক সংকেতের উপর ভিত্তি করে আমি পুষ্প প্রতীকটা আপনাদেরকে এঁকে দেখাবো। তাহলে প্রথমে আসছি পুষ্প সংকেত। এই চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে এটি বহু প্রতিসম। বহু প্রতিসম মানে হলো মালবেসি গোত্রে এটি জবা ফুলের পুষ্প সংকেত ব্যবহার করেছি আমি। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, জবা ফুলের পুষ্প সংকেত আমি ব্যবহার করেছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন জবা ফুল নেওয়া হয়েছে। জবা ফুল এমন একটি ফুল যে ফুলটি উভয় লিঙ্গ, যে ফুলটি একটি সম্পূর্ণ ফুল, যে ফুলটি একটি বহু প্রতিসম ফুল, এবং অনেক ধরনের বৈশিষ্ট্য এই ফুলটির মধ্যে রয়েছে এবং সহজলভ্য। আমরা যে কোনো জায়গা সহজেই এই ফুলটিকে সংগ্রহ করতে পারি বলে ল্যাবে কাজ করার সময় আমি আপনাদেরকে এই ফুলটি নিয়ে আপনাদের সাথে কাজ করব। তাই এর পুষ্প সংকেতের মাধ্যমে আমি ব্যাখ্যাটা আপনাদেরকে বোঝাচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে আসি, এই চিহ্ন দ্বারা বোঝায় বহু প্রতিসম, অর্থাৎ মালবেসি গোত্রের যে অর্থাৎ জবা ফুলটি নিয়েছি সেই ফুলটি হলো বহু প্রতিসম। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে বহু প্রতিসম কি? বহু প্রতিসম হচ্ছে যে কোনো ফুলকে তার কেন্দ্র অক্ষ বরাবর যখন বিভক্ত করা হয় একই ধরনের কয়েকটি অংশ, একের অধিক অংশ পাওয়া যায় খণ্ডায়নের ফলে, সেই ফুলগুলোকে বলা হয় বহু প্রতিসম। এক প্রতিসম হচ্ছে, এখানে দুটো শব্দ ইউজ হয়, কোনো কোনো সংকেতে এক প্রতিসম আর কোনো কোনো সংকেতে বহু প্রতিসম। এক প্রতিসম হচ্ছে যে ফুলকে তার কেন্দ্র অক্ষ বরাবর কর্তন করলে দুটি ভাগ সমান অংশ পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে এক প্রতিসম। শিক্ষার্থীরা, এক প্রতিসমের চিহ্ন হচ্ছে এটি। আপনাদের বুঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে এক প্রতিসমের চিহ্ন আর এটি হচ্ছে বহু প্রতিসমের চিহ্ন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন বহু প্রতিসম দ্বারা কি বোঝাচ্ছে। বহু প্রতিসম দ্বারা বোঝানো হচ্ছে ফুলটিকে কেন্দ্র বরাবর যখন কর্তন করা হয় তখন একের অধিক সমান অংশ পাওয়া যায়। এবার আসুন এই চিহ্ন, এই চিহ্নটি দ্বারা কি বোঝাচ্ছে? এই চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে এটি একটি উভয় লিঙ্গ ফুল। তাহলে এখানে আরেকটি শব্দ আসে এক লিঙ্গ ফুলটি। যখন ফুলটি পুং ফুল হবে, পুরুষ ফুল হবে, তখন ব্যবহৃত হবে এই চিহ্ন। আর যখন ফুলটি
স্ত্রী ফুল হবে তখন ব্যবহৃত হবে এই চিহ্ন। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছেন। আমি প্রথমে বলেছি এই চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে উভয় লিঙ্গ, অর্থাৎ এই ফুলটিতে একই সাথে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটি স্তবকই রয়েছে, তাই এটি একটি উভয় লিঙ্গ ফুল। কিন্তু যখন এই চিহ্নটি ব্যবহার করা হবে তখন আপনাকে বুঝে নিতে হবে ওই ফুলটি পুং ফুল, কারণ পুরুষ ফুল দ্বারা এই চিহ্ন দ্বারা পুরুষ ফুলকে চিহ্নিত করা হচ্ছে। আবার যখন এই চিহ্নটি ব্যবহার করা হবে তখন আপনারা বুঝে নেবেন যে ওই ফুলটি হচ্ছে স্ত্রী ফুল। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে এই চিহ্ন দ্বারা কি বোঝানো হচ্ছে। এবার আসুন 3 নম্বরে যে পয়েন্টটি আছে উ বৃ, উ দ্বারা উপ, বৃ দ্বারা উপবৃত্তি। আপনারা জানেন এটি সম্পূর্ণ ফুলের অবশ্যই 4টি স্তবক থাকবে, এক পুষ্পপট, তারপরে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। আমি এখানে 5টির কথা বলেছি, পুংস্তবক, স্ত্রীস্তবক, বৃতি এবং অমরা, এই 4টি স্তবক অবশ্যই থাকবে, বা পুষ্পপট 4টি স্তবক থাকবে। এখানে ও বৃতি, ও দ্বারা বোঝাচ্ছে উপ, বৃ দ্বারা বোঝাচ্ছে বৃতি, উপবৃতি, 5 দ্বারা বোঝাচ্ছে 5টি। শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দিয়ে বোঝেন উপবৃতি 5টি, তাহলে এইসব এটি দ্বারা 4 নাম্বার পয়েন্টে যেটি আছে এটি দ্বারা বোঝাচ্ছে হলো বৃতি 5টি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এই 5-এর পাশে কোনো ধরনের ব্র্যাকেট ইউজ করিনি, কিন্তু এই 5-এর দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। কেন ব্যবহার করার এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ এই আবার বলছি, যখন আপনি সংখ্যাটাকে এভাবে লিখছেন তখন এটাকে বোঝানো হচ্ছে এটি মুক্ত, আর যখন সংখ্যাটাকে সংখ্যার পাশে আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন তখন বোঝানো হবে যে এই বৃত্তিগুলো যুক্ত অবস্থায় আছে। তাহলে আমি আপনাদেরকে চিহ্নিত চিত্রের মাধ্যমে যদি দেখাই, অর্থাৎ বৃত্তিগুলো একটার সাথে 5টি বৃত্তি এভাবে, শিক্ষার্থীরা মনোযোগী হবে, 1 2 3 4 5, এই বৃত্তিগুলো এগুলো হচ্ছে বৃত্তি একটি আরেকটির সাথে যুক্ত, বৃত্তিগুলো একটি আরেকটির সাথে যুক্ত, তাই এখানে 5 এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে বৃত্তিগুলো একটি আরেকটির সাথে যুক্ত। কিন্তু উপবৃত্তিতে যদি আপনারা দেখেন, আমি এখানে উপবৃত্তিটা দেখাচ্ছি, 5টি উপবৃত্তি আছে কিন্তু আলাদা আলাদা ভাবে, অর্থাৎ মুক্ত অবস্থায় রয়েছে। মুক্ত অবস্থায় থাকার কারণে এখানে 5 ব্যবহার করে কোন ব্র্যাকেট ইউজ করা হয়নি। এটি হচ্ছে মুক্ত উপবৃত্তি, আর এটি ছিল যুক্ত বৃত্তি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বুঝাচ্ছি বিষয়টি যে ও বৃ দ্বারা বোঝানো হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তি 5টি, এরপরে রয়েছে বৃত্তি 5টি। বৃত্তির পাশে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হচ্ছে যে 5টি বৃত্তি একটি আরেকটির সাথে যুক্ত অবস্থায় আছে, আর এই 5 দ্বারা বোঝাচ্ছে উপবৃত্তিগুলো 5টি কিন্তু এগুলো মুক্ত। তাহলে শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন ও বি এবং বি দ্বারা কি বোঝানো হচ্ছে। এবার আসুন পরবর্তী পয়েন্টে, সেটি হচ্ছে দ দ্বারা বোঝানো হচ্ছে দলমণ্ডল। শিক্ষার্থীরা দলমণ্ডল আপনারা জানেন ফুলের সবচেয়ে রঙিন অংশটি হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডলের একটি অংশকে বলা হচ্ছে পাপড়ি, আর অধিকাংশ ফুলে আপনারা জানেন এই পাপড়ি রঙিন হয়ে থাকে। রঙিন হয় কেন সেটাও আপনারা জানেন, রঙিন হওয়ার কারণে পরাগায়নে সহজ হয় এবং ফুলের বংশধর সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আসুন শিক্ষার্থীরা দ দ্বারা বোঝানো হচ্ছে, আবারও বলছি দ দ্বারা বোঝানো হচ্ছে দলমণ্ডল, এবং দলমণ্ডলের একটি অংশ হচ্ছে পাপড়ি। এখানে পাপড়ি হচ্ছে 5টি, অর্থাৎ দলমণ্ডলে 5টি পাপড়ি রয়েছে। এরপর অংশে আসুন শিক্ষার্থীরা পুং দ্বারা বোঝানো হচ্ছে পুংস্তবক। এই সংখ্যাটা দ্বারা বোঝানো হচ্ছে আলফা, এটাকে বলা হয় আলফা। শিক্ষার্থীরা আপনারা বুঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে আলফা। আলফা দ্বারা বোঝানো হচ্ছে অসংখ্য, অর্থাৎ এই যে মালবেসি হচ্ছে যে পুষ্প সংকেতটি আমি আপনাদেরকে পড়াচ্ছি বা দেখাচ্ছি বা বুঝাচ্ছি, সেই পুষ্প সংকেতে আলফা অর্থাৎ পুংস্তবক আছে, আলফা দ্বারা বোঝানো হচ্ছে অসংখ্য, এবং এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হচ্ছে যে এটি পুংস্তবকগুলো একটি আরেকটির সাথে যুক্ত, আর দলমণ্ডল এবং পুংস্তবকের উপর এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে পুংস্তবকগুলো দলমণ্ডলের সাথে যুক্ত, অর্থাৎ সংযুক্ত দলমণ্ডল এবং পুংস্তবক। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, দ দ্বারা বোঝানো হচ্ছে দলমণ্ডলের একটি অংশকে বলা হয় পাপড়ি। এই মালবেসি হচ্ছে যে পুষ্প সংকেতটি আমি বুঝাচ্ছি, এখানে দলমণ্ডলে 5টি পাপড়ি রয়েছে। এর পরবর্তী অংশ রয়েছে পুং দ্বারা বোঝানো হচ্ছে পুংস্তবক। আলফা দ্বারা
বোঝানো হচ্ছে অসংখ্য এবং এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হচ্ছে সংযুক্ত। এবং দলমণ্ডল এবং পুংস্তবকের উপর এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে যে পুংস্তবকগুলো দলমণ্ডলের সাথে যুক্ত। একদম শেষের অংশে আসি, গ। গ দ্বারা কি বোঝায় আপনারা জানেন, গ দ্বারা বোঝায় গর্ভাশয়। শিক্ষার্থীরা আপনারা মনোযোগী হবে, গ দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়, গর্ভাশয় আছে 5টি। এই 5টি গর্ভাশয় আপনারা যদি মনোযোগ দেন, 5টি গর্ভাশয় এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে একটি আরেকটির সাথে গর্ভাশয়গুলো যুক্ত। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গর্ভাশয়কে যখন আমি চিহ্নিত করেছি অর্থাৎ গ বোঝাচ্ছি, গ এর নিচে একটি দাগ দেওয়া হয়েছে, এটি দ্বারা কি বোঝানো হচ্ছে? এটি দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয়টি হচ্ছে অধিগর্ভ। অধিগর্ভ মানে হলো এই ফুলের যে বাকি যে গর্ভাশয় ছাড়া বাকি যে 3টি স্তবক রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম একটি সম্পূর্ণ ফুলে 4টি স্তবক থাকবে। এর মধ্যে গর্ভাশয় বা স্তবক হলো মুখ্য, তারপর হচ্ছে পুংস্তবক, এরপর রয়েছে দলমণ্ডল, এরপর রয়েছে বৃতি। এই গয়ের নিচে এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয় ছাড়া বাকি যে 3টি স্তবক অর্থাৎ বৃতি, পুংস্তবক এবং দলমণ্ডল, এগুলো গর্ভাশয়ের নিচে থেকে উৎপত্তি লাভ করে। অর্থাৎ গর্ভাশয়ের নিচে এই রেখা থাকলে বুঝতে হবে যে গর্ভাশয় ছাড়া বাকি যে 4টি স্তবক রয়েছে, 3টি স্তবক রয়েছে, এই স্তবকগুলো গর্ভাশয়ের নিচে থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে আর এটাকে বলা হচ্ছে অধিগর্ভ। এখানে আরেকটি সংকেত ইউজ করা হয়, যেমন গ লিখে গয়ের উপরে চিহ্ন দেওয়া হয়। সেটা দ্বারা কি বোঝানো হয়? সেটা দ্বারা বোঝানো হচ্ছে যে বাকি যে ফুলের যে গর্ভাশয় ছাড়া বাকি যে 3টি স্তবক রয়েছে, সেগুলো গর্ভাশয়ের উপর থেকে উৎপত্তি লাভ করেছে। আর এই রেখাটা যখন গয়ের নিচে থাকবে, তখন আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন যে এই নিচে থাকা মানে হলো ফুলের গর্ভাশয় ছাড়া বাকি যে 3টি স্তবক অর্থাৎ বৃতি, পুংস্তবক, দলমণ্ডল, এগুলোর অবস্থান গর্ভাশয়ের নিচ থেকে উৎপত্তি লাভ করে। তাহলে আশা করি আপনারা চিহ্নিত এই পুষ্প সংকেতের মাধ্যমে কিভাবে পুষ্প সংকেতের প্রত্যেকটা অংশকে আপনি ব্যাখ্যা করবেন এবং পুষ্প সংকেত বুঝে পুষ্প প্রতীক আঁকবেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি। শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে লাইভ ক্লাসেও জানিয়েছিলাম, যখনই আপনি কোনো একটা উদ্ভিদের পুষ্প সংকেত ব্যবহার করছেন, কোনো একটি উদ্ভিদের ফুলের পুষ্প সংকেত ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই পুষ্প সংকেতে যে সংখ্যাগুলো ব্যবহার করেছেন পুষ্প প্রতীকে সেই চিহ্নটি থাকবে। অর্থাৎ আমি বুঝাচ্ছি, আপনি যখন ফুলটি আনবেন তখন সেটি বহু প্রতিসম, সেটি হয়তো দেখানো যাবে না, কিন্তু উভয় লিঙ্গ অর্থাৎ ওই ফুলটির পুংস্তবক, স্ত্রীস্তবক দুটোই থাকবে, চিহ্নিত চিত্রে দুটো অংশই আসবে। এরপরে আসুন বৃতি। এখানে আপনি 5 লিখেছেন, অবশ্যই উপবৃত্তি 5টাই হবে, 5টা বেশি হলে সেই পুষ্প প্রতীকটি কেটে দেওয়া হবে। এরপরে আসুন আমি দেখিয়েছি এখানে বৃতি 5টি। বৃতি 5টি মানে ওখানে আপনি যখন পুষ্প প্রতীক অঙ্কন করবেন 5টি বৃতি অঙ্কন করবেন এবং সেটাকে সংযুক্ত করে দেখাবেন। এরপরে আসুন আমি এখানে লিখেছি দলমণ্ডল 5টি। আপনারা দলমণ্ডল যে চিহ্নিত চিত্র আঁকবেন সেখানে দলমণ্ডল 5টিই থাকবে। এরপর রয়েছে পুংস্তবক, আলফা অর্থাৎ হলো অসংখ্য, এখানে অসংখ্য পুংস্তবক থাকবে, এখানে নির্দিষ্ট কোনো সীমা নেই যে আপনি কয়টা আনবেন, কিন্তু আপনি যখন পুষ্প সংকেতে যে চিহ্নগুলো ইউজ করেছেন সেটা ঠিক করে আপনার পুষ্প প্রতীকে দেখাতে হবে। এখানে আমি লিখিয়েছি যে দলমণ্ডল এবং পুংস্তবক দুটি একটির সাথে যুক্ত। আপনার চিহ্নিত চিত্র অর্থাৎ পুষ্প সংকেতের উপর নির্ভর করে যে পুষ্প প্রতীক অঙ্কন করবেন সেখানে চিত্রে এইটি যেন বুঝে যায়। এরপরে আসুন গ, গর্ভাশয় নিচে এবং 5টি গর্ভাশয় যুক্ত। গর্ভাশয়গুলো একটি আরেকটির সাথে যুক্ত অবস্থা। আপনারা যদি বুঝার চেষ্টা করেন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যেমন এগুলো হচ্ছে গর্ভাশয়, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এটি হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়গুলো এগুলো হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে বোঝেন ডিম্বাণু। গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু থাকে। গর্ভাশয়গুলো আপনারা চিহ্নিত চিত্রে দেখেছেন, আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি যে 5 এর পাশে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার মানে হলো একটি গর্ভাশয় আরেকটির সাথে যুক্ত অবস্থা আছে, অর্থাৎ এই হলো যুক্ত, একটি গর্ভাশয় আরেকটির সাথে যুক্ত অবস্থায় রয়েছে গর্ভপত্রগুলো। আবার বলছে গর্ভাশয়ে যে 5টি গর্ভপত্র রয়েছে এগুলো আরেকটির সাথে যুক্ত। শিক্ষার্থীরা, আশা করি আমি যে পুষ্প সংকেত মালভেসির গোত্রে যে পুষ্প সংকেত দেখিয়েছি, পুষ্প সংকেতের উপর নির্ভর করে আপনি কিভাবে পুষ্প প্রতীক আঁকবেন সেটাও আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আপনাদের এই অধ্যায়ে আরো একটি গোত্র রয়েছে যেটি হলো পোয়াসি গোত্র, এবং পোয়াসি গোত্রেরও পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক শিখবেন। আমি বারবারই বলছি পুষ্প সংকেতের সাথে সাথে পাশাপাশি সংকেত নির্ভর করে
পুষ্প প্রতীক অঙ্কন করবে, তাহলে বিষয়টি শিখতে আপনাদের সুবিধা হবে। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা আপনাদের ল্যাবেও কাজ করতে হবে এবং বোর্ডেও এখান থেকে প্রশ্ন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমিও চেষ্টা করেছি বোঝানোর, যদি বুঝতে সমস্যা হয় ইনশাআল্লাহ রিভিশন ক্লাসে আবার বুঝাবো। শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।